আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত কেমিস্ট্রি লাভার স্পেসের পক্ষ থেকে। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর কেমিস্ট্রি কিছু বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। আজ মূলত আমরা প্র্যাকটিক্যালের বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। বিশেষ করে যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ, তাদের এই ব্যবহারিকের যে সমস্যা, ব্যবহারিক পরীক্ষায় খাতায় লেখার যে সমস্যা, এটা আমরা অনেকে আসলে কিভাবে লিখতে হয় এটা আমরা বুঝতে পারি না। এই বিষয়গুলো নিয়ে আজ আমি তোমাদের সাথে কথা বলবো। আশা করি তোমরা যদি আমার এই ক্লাসটা দেখো, তাহলে তোমরা এই ব্যবহারিক পরীক্ষা নিয়ে তোমাদের যে ভীতি, সেই ভীতিটা অনেকটা কেটে যাবে। তো আজ আমি প্রথম পত্র, রসায়ন প্রথম পত্র, বিষয় কোড জানো 176। তো এই রসায়ন প্রথম পত্রের যে ব্যবহারিক, সেই ব্যবহারিক নিয়ে খুঁটিনাটি তোমাদের যে প্রশ্নের ধরন, এর আগের যে পরীক্ষাগুলোতে যেভাবে প্রশ্ন হয়েছে, সেইগুলোর আলোকে আমি তোমাদের সাথে কথা বলবো। তোমরা যদি ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখো, আশা করি তোমরা অনেক উপকৃত হবে। তো আমাদের এই রসায়ন প্রথম পত্রের আমরা জানি বিষয় কোড হলো 176। তোমাদের এই ব্যবহারিক প্রথম পত্রের পরীক্ষার সময় হলো 2 ঘন্টা এবং এর প্রশ্নের মান হলো 25 নম্বর। তো এখানে যে প্রশ্ন থাকে তোমরা একটু খেয়াল করবা, সেটা হলো প্রথম প্রশ্নটা হলো অক্সালিক অ্যাসিডের দ্রবণ তাপ নির্ণয়। এটা তো আমি এই বছরের প্রশ্ন দ্বারা আমরা এখনো দেখতে পাবো না পরীক্ষার আগে। তো এটা কিন্তু বিগত সালের যে প্রশ্ন, সেই প্রশ্নের আলোকে আমি তোমাদের সাথে কথা বলতেছি। তো এর আগে যে প্রশ্নগুলো থাকতো, মূলত প্রতি বছরই একই রকমই প্রশ্ন থাকে, ব্যবহারিক প্রশ্ন খুব বেশি পরিবর্তন হয় না। তো প্রথম প্রশ্নটা থাকে, সেটা হলো অক্সালিক অ্যাসিডের দ্রবণ তাপ নির্ণয়। এই প্রশ্নের মধ্যে কিন্তু মার্ক থাকবে 7। তো আমরা যখন এই ব্যবহারিকে খাতায় লিখি, তখন কিন্তু আমরা অনেক কিছু লিখি, কিন্তু আসলেই পরীক্ষার খাতায় যে আমরা লিখব, সেক্ষেত্রে কিন্তু আমরা এত কিছু লেখার প্রয়োজন হয় না। আমরা অনেকে না বুঝেই অনেক লিখে আমরা সময়টা নষ্ট করি। আমাদের মূলত যে বিষয়ের উপর, যে পয়েন্টের উপর মার্ক আছে, আমরা শুধু সেই বিষয়গুলোই আমরা লিখব। যেমন ধরো অক্সালিক অ্যাসিড দ্রবণতাপে যে 7 মার্ক, সেটার কিন্তু মান বন্টনটা হলো আসলেই এখানে যে এই অক্সালিক অ্যাসিডের দ্রবণতাপ নির্ণয় করতে যে ডাটাগুলো লাগে, সেই ডাটার মধ্যে থাকে 3 নম্বর। তারপরে যে হিসাবটা করতে হয়, সেই হিসাবে হলো 3 নম্বর, এবং ফলাফলে হলো 1 নম্বর। এই হলো মোট 7 নম্বর। এখন যদি কারো এই ডাটা, এই 3টা বিষয়ের যদি কোনো একটা বিষয় যদি লিখতে ভুল হয়, লিখতে যদি মিস হয়, তাহলে কিন্তু ওই অংশটার মার্ক কিন্তু স্যারে দিতে পারবে না। তুমি যদি ডাটা লেখো, তাহলে কিন্তু 3 মার্ক পেয়ে যাবে, সঠিকভাবে যদি ডাটা লেখো, এবং সঠিকভাবে হিসাবটা করলে কিন্তু 3 মার্ক পাবে, এবং ফলাফল আলাদাভাবে লিখলে কিন্তু 1 নম্বর পাওয়া যাবে। এই যে 3টা বিষয়, এই 3টা বিষয় কিন্তু আলাদা আলাদা পার্ট ওয়ারি লিখতে হবে, এবং স্যার যখন খাতা দেখবেন তখন কিন্তু এই পার্ট ওয়ারি মার্ক দিবেন। এই ক্ষেত্রে তোমরা খেয়াল রাখবা, এই প্রশ্নের উত্তরে কার্যপদ্ধতি লেখার কোনো প্রয়োজন নেই। এখানে উল্লেখ করার মতো কথা হলো যে ডাটা, হিসাব এবং ফলাফল লেখার সময় কোনো প্রকার কাটাকাটি বা ওভার রাইটিং করা যাবে না। অনেকে এই ডাটা বা হিসাব লেখার সময় কিন্তু, বা ফলাফল লেখার সময় ওভার রাইটিং করে, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে শিক্ষক মণ্ডলী আছে, যারা খাতা দেখবে, তারা কিন্তু এখান থেকে নাম্বার কেটে দিতে পারে। তাহলে আমরা খেয়াল রাখবো যে এই ডাটা, হিসাব এবং ফলাফল, এই 3টা আলাদা আলাদা পার্ট থাকবে। এই আলাদা আলাদা পার্টে কিন্তু স্যাররা মার্ক দিবে, এবং এই লেখাগুলোর সময় আমরা কোনো প্রকার ওভার রেটিং করব না। অনেকটা ধীরে সুস্থভাবে আমরা সুন্দরভাবে খাতাটাকে উপস্থাপন করব। এই ছিল 1 নম্বর। 2 নম্বরটা হলো, দেখো, সরবরাহকৃত অজানা অজৈব লবণের নমুনার ক্ষারীয় বা অম্লীয় মূলকের শনাক্তকরণ। আসলে ক্ষারীয় বা অম্লীয় হবে না, এটা ক্ষারীয় ও অম্লীয় মূলক শনাক্তকরণ। মানে এখানে ক্ষারীয় মূলকও শনাক্তকরণ করতে হবে এবং অম্লীয় মূলককে শনাক্তকরণ করতে হবে। এখানে তোমার কিন্তু যখন তোমরা প্র্যাকটিক্যালে পরীক্ষা দিবে, তখন কিন্তু তোমাদের এক একজনকে আলাদা আলাদাভাবে নমুনা লবণ দেওয়া হবে। সেই লবণের দুইটা মূলক থাকবে, একটা হলো ক্ষারীয় মূলক, একটা হলো অম্লীয় মূলক। আমরা জানি যে এই যে লবণে 2টা মূলক থাকে, একটা থাকে ক্যাটায়ন, একটা হলো অ্যানায়ন। একটা লবণ তো আমরা জানি যে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে কিন্তু একটা লবণ উৎপন্ন হয়। তো একটা লবণের যে ক্যাটায়ন যেটা থাকে, যে প্রথম অংশটা থাকে, ধনাত্মক আয়ন যেটা থাকে, সেটা কিন্তু আসে ক্ষার থেকে। এই জন্য এই অংশটাকে বলা হয় ক্ষারীয় মূলক, এবং যেটা অ্যানায়ন থাকে, যেটা দ্বিতীয় অংশটা থাকে, সেটা কিন্তু আসে অ্যাসিড থেকে বা অম্ল থেকে। এই জন্য তাকে বলা হয় অম্লীয় মূলক।
তাহলে আমরা খেয়াল রাখবো সেটা হলো যে একটা লবণে দুইটা মূলক থাকবে, একটা হলো ক্ষারীয় মূলক, একটা হলো অম্লীয় মূলক। ক্যাটায়ন হলো ক্ষারীয় মূলক, কারণ কি? কারণ এই ক্যাটায়নটা লবণ গঠিত হওয়ার সময় ক্ষার থেকে আসে। আর অ্যানায়নটা হলো অম্লীয় মূলক, কেন? কারণ এই লবণটা গঠিত হওয়ার সময় এই মূলকটা অম্ল থেকে আসে। আমাদের কিন্তু এখানে ব্যবহারিক ভাইবা প্রশ্ন আছে, মৌখিক প্রশ্ন আছে, সেখানে কিন্তু এই প্রশ্নগুলো ধরা হয়, কিন্তু আমরা অনেকে সেটা পরিষ্কারভাবে বলতে পারি না। আশা করি তোমরা এখন বিষয়টা বুঝতে পারছো। এরপরে দেখো আমাদের যে এই যে 2 নম্বর প্রশ্ন, এই 2 নম্বর প্রশ্নের মান বন্টন আমরা খুব ভালোভাবে একটু খেয়াল করব। প্রথম হলো ক্ষারীয় মূলকের একটা নিশ্চিত পরীক্ষা লিখতে হবে বিক্রিয়া সহ। তাহলে আমরা ক্ষারীয় মূলকের শুধু একটা নিশ্চিত পরীক্ষা লিখলে হবে, শুধু বিক্রিয়া সহ, এবং এই পার্টটার জন্য মার্ক হবে 2 নম্বর। তারপরে আমরা দ্বিতীয়তে আসবো, ক্ষারীয় মূলকের সঠিক নাম এবং সংকেত লিখতে হবে। যে মূলকটা আমরা পরীক্ষা করে আমরা নিশ্চিত হলাম সেটার কিন্তু সঠিক নাম লিখতে হবে। যদি সোডিয়াম হয় তাহলে লিখতে হবে সোডিয়াম আয়ন, ব্র্যাকেটে লিখতে হবে সোডিয়াম দিয়া Na+ লিখতে হবে। যেমন যদি অ্যামোনিয়াম মূলক আসে তাহলে আজ লিখতে হবে অ্যামোনিয়াম মূলক, বাংলায় লিখতে হবে, এবং ব্র্যাকেটে কিন্তু লিখতে হবে তার সংকেতটা NH4+ চিহ্ন দিতে হবে। এইভাবে কিন্তু ক্ষারীয় মূলকগুলাকে সঠিক নাম এবং সংকেত লিখতে হবে। দেখো খেয়াল করো, এই সঠিক নাম যারা লিখবা তার জন্য 1 মার্ক পাবে, এবং সংকেত লেখার জন্য আরেক মার্ক পাবে। এর কোনো একটা অংশ যদি না লেখো তাহলে কিন্তু সেই মার্কটা স্যাররা দিতে পারবে না। তারপর 3 নম্বর পার্ট দেখো, একইভাবে অম্লীয় মূলকের একটি নিশ্চিত পরীক্ষা প্রয়োজনীয় বিক্রিয়া সহ লিখতে হবে। এর মধ্যে হলো 2 মার্ক। 4 নম্বরটা হলো অম্লীয় মূলকের সঠিক নাম এবং সংকেত চার্ট সহ লিখতে হবে। যেমন যদি থাকে ক্লোরাইড তাহলে লিখতে হবে ক্লোরাইড মূলক, ব্র্যাকেটে লিখতে হবে Cl-। যদি থাকে সালফেট মূলক তাহলে লিখতে হবে SO4 2-। এভাবে কিন্তু সঠিক নাম লিখতে হবে এবং সংকেতও লিখতে হবে, এবং চার্ট সহ। এর কোনো একটা যদি না লিখি তাহলে কিন্তু সেই অংশের মার্ক আমরা পাবো না। এইভাবে কিন্তু আমাদের দেখো 8 মার্ক চলে আসবে। তার এই বিষয়গুলোকে কিন্তু ধারাবাহিকভাবে লিখতে হবে, এবং এই উপরে উল্লেখিত 4টি বিষয় ছাড়া অন্য কোনো কিছু লেখার কোনো প্রয়োজন নেই, কারণ এই 4টি বিষয়ের উপরে কেবল মার্ক দেওয়া হবে। এর যদি অন্য কিছু লেখো সেটা তোমাদের সময় অপচয় ছাড়া আর কিছুই হবে না। এবং অবশ্যই খেয়াল করবা মূলকের সঠিক নাম এবং সংকেত, এবং সেটা চার্জ সহ লিখতে হবে। অনেকে চার্জ লেখে না, বা নাম লিখলে মূলক লেখে না, আবার মূলকের সংকেত লিখলে নাম লেখে না। কারণ এই জিনিসগুলো কিন্তু খেয়াল করতে হবে। এর যদি কোনো একটা যদি আমরা না লিখি তাহলে কিন্তু আমরা সেই অংশের মার্কটা আমরা পাবো না। আমাদের যে শর্ট সিলেবাস, আমরা জানি এবছরে যে 2025 সালের যে পরীক্ষা সেটা শর্ট সিলেবাসের পরীক্ষা হচ্ছে, এবং এই শর্ট সিলেবাসে আমাদের যে আয়নগুলো আছে সেটা হলো কপার 2+ আয়ন, অ্যালুমিনিয়াম 3+ আয়ন, সোডিয়াম আয়ন, অ্যামোনিয়াম মূলক, ক্লোরাইড মূলক, সালফেট মূলক এবং কার্বনেট মূলত। তাহলে এইটা যেহেতু সিলেবাসের মধ্যে আছে, তাহলে আমি বিশ্বাস করি যে আমাদের স্যাররা কিন্তু এই মূলক বিশিষ্ট লবণই তোমাদের সরবরাহ করবে। এরপরে দেখো 3 নম্বর আছে ব্যবহারিক নোটবুক। এর মধ্যে 5 মার্ক আছে। তোমরা এই ল্যাবরেটরি নোটবুকে যারা নিয়মিত স্বাক্ষর নিয়েছো, নিজের হাতে লিখেছো এবং পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছো, তার উপর ভিত্তি করে কিন্তু স্যাররা এর উপর মার্ক দেবে, এবং এর মার্ক হলো 5। এরপর হলো মৌখিক পরীক্ষা, তার মধ্যে 5 মার্ক আছে। সাধারণত মৌখিক পরীক্ষাটা হয় প্র্যাকটিক্যাল, যে বিষয় প্র্যাকটিক্যাল হইতেছে, ব্যবহারিক যে বিষয়টা পরীক্ষা দিতেছে তার উপর ভিত্তি করে সাধারণত মৌখিক পরীক্ষা হয়, তবে স্যাররা কিন্তু এর বাইরে থেকে অনেক সময় প্রশ্ন করে থাকেন। এই হলো আমাদের রসায়ন প্রথম পত্রের ব্যবহারিকের খুঁটিনাটি বিষয়। আমার বিশ্বাস তোমরা যদি মনোযোগ সহকারে এই বিষয়গুলো যদি খেয়াল রাখো তাহলে প্র্যাকটিক্যালে যে কেউ পূর্ণ মার্ক পাবে, কারণ স্যাররা মার্ক দিতে কখনো কার্পণ্যবোধ করে না। তো আজ এই পর্যন্ত থাকলো। আমরা এরপরের ভিডিওতে এই ব্যবহারিকের ওই অক্সালিক অ্যাসিডের দ্রবণ তাপ এবং অন্যান্য যে মূলকের এই পরীক্ষাগুলো নিয়ে আমরা ছোট ভিডিও আমি দিব। তোমরা যদি ধৈর্য সহকারে দেখো তাহলে আমি ইনশাআল্লাহ আরও ভিডিও এই ব্যাপারে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো তোমরা আমার এই কেমিস্ট্রি লাভার্স পেজকে তোমরা বেশি বেশি শেয়ার করে আরও তোমাদের যারা পরীক্ষার্থী, তোমাদের বন্ধুবান্ধব, তাদেরকে এই ভিডিওটা দেখার সুযোগ করে দিব। আর যদি কোনো তোমাদের মতামত থাকে আমাকে কমেন্টস বক্সে জানাও। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।